ভেনেজুয়েলায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থল অভিযানের ঘোষণা ট্রাম্পের। ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি জোরদার, মাথা নত না করার হুঁশিয়ারি মাদুরোর। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত অব্যাহত। সীমান্ত থেকে পুনম পেন সেনা প্রত্যাহার না করলে চলবে হামলা, হুঁশিয়ারি থাই প্রধানমন্ত্রীর। যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ঝড়ের তাণ্ডব, অন্তত 14 জনের মৃত্যু। গরম কাপড় ও জ্বালানির অভাবে ঠান্ডায় কাবু শিশু ও বয়স্করা, প্রবল ঝুঁকিতে প্রায় 8 লাখ মানুষ। ওমান উপসাগরে চোরাই ডিজেল বহনের অভিযোগে ট্যাঙ্কার জব্দ করল ইরান। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার 18 নাবিক আটক, জানা যায়নি পরিচয়। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘাত চলছে। কম্বোডিয়ার সরকারের দাবি, শনিবার থাই সেনারা বিমান হামলা চালিয়েছে। থাই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার এবং পুঁতে রাখা মাইন না সরালে কোনো যুদ্ধবিরতি হবে না। নতুন করে কে সীমান্ত হামলা শুরু করেছে তা নিরপেক্ষভাবে যাচাই করতে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। গত 6 দিন ধরে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। এর মধ্যেই শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এবারও তার টেকেনি। দুই দেশের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছেই। শনিবার স্থানীয় সময় সকালে সীমান্ত এলাকায় থাই সেনারা বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে থাইল্যান্ডের সেনাবাহিনীও হামলার বিষয়টি স্বীকার করে। থাইল্যান্ড সরকার জানায়, এখনই কোনো যুদ্ধবিরতি নয়, আগে কম্বোডিয়াকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং নতুন করে পুঁতে রাখা স্থলমাইন সরাতে হবে। থাইল্যান্ডের ভূমি ও জনগণ নিরাপদ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলে জানান প্রধানমন্ত্রী অনুতিন চান্ডভিরাকুল। এদিকে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে কে আগে হামলা চালিয়েছে তা নিরপেক্ষভাবে যাচাই করতে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেন, অক্টোবরের কুয়ালালামপুর চুক্তি অনুযায়ী কম্বোডিয়া এখনও শান্তিপূর্ণ সমাধান চায়। নতুন দফার লড়াইয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছেন। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 7 লাখ মানুষ। ইউরোপে আটকে থাকা রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এই পরিকল্পনাকে সরাসরি চুরি বলে অভিহিত করেছে মস্কো। এদিকে ইউক্রেনের রুশ ড্রোন হামলায় তুরস্কের মালিকানাধীন জাহাজ সহ জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 90,000-এর বেশি মানুষ। অন্যদিকে কিয়েভের ড্রোন হামলায় শিশু সহ আহত হয়েছে অন্তত 7 জন। ইউরোপে আটকে আছে রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরোর সম্পদ, যার মধ্যে 185 বিলিয়ন রয়েছে বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারে। এই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য 90 বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ তৈরির পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মান চ্যান্সেলর বলছেন, রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠন করা ন্যায্য। বেলজিয়ামের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হলে আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তার দেশ। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার বিরুদ্ধে পাল্টা লড়াই শুরু করেছে মস্কো। বেলজিয়ান ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক। রুশ কর্মকর্তাদের অভিযোগ, এটি সরাসরি চুরির শামিল। ইউরোক্লিয়ারের প্রধানও সতর্ক করেছেন, এর ফলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরি হতে পারে। ইউরোক্লিয়ারের নিজেরই 16-17 বিলিয়ন ইউরো সম্পদ এখনও রাশিয়ায় আটকে আছে। যুদ্ধক্ষেত্রেও বাড়ছে উত্তেজনা। ইউক্রেনের ওডেসা অঞ্চলে রুশ ড্রোন হামলায় চর্নোমর্স্ক বন্দরে তুরস্কের মালিকানাধীন বেসামরিক জাহাজে আগুন ধরে যায়। জ্বালানি স্থাপনায় ক্ষয়ক্ষতির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন 90,000-এর বেশি মানুষ। রাশিয়ার তভার শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবনও। এর মধ্যেই কূটনৈতিক ফ্রন্টে ব্যস্ত মস্কো। তুর্কমেনিস্তানে আঞ্চলিক ফোরামে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন বলছে, দেশ দুটির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ভালোই এগিয়ে চলছে। বেলারুশ সীমান্ত দিয়ে গোপন সুড়ঙ্গ পথে পোল্যান্ডে অনুপ্রবেশকারী 130 অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে। কোনোভাবেই থামছে না ইউরোপের দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ। উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি নিয়ে সাগর পথে কিংবা দুর্গম জঙ্গল পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ঢোকার চেষ্টা চলছে প্রতিনিয়ত। এবার গোপন সুড়ঙ্গ দিয়ে পোল্যান্ডে ঢুকলেন প্রায় 200 অভিবাসন প্রত্যাশী। স্থানীয় গণমাধ্যম জানায়, গেল বৃহস্পতিবার বেলারুশ সীমান্ত এলাকায় নারভেকা গ্রামের কাছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এই সুড়ঙ্গটি শনাক্ত করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, এই সুড়ঙ্গ দিয়ে প্রায় 200 অভিবাসন প্রত্যাশী পোল্যান্ডে প্রবেশ করেছে, যাদের মধ্যে বেশিরভাগকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান।
সীমান্তরক্ষীদের মুখপাত্র জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। অভিযান চলাকালে অবৈধ অভিবাসীদের পার করে দেওয়ার চেষ্টায় জড়িত 2 ব্যক্তিকেও আটক করা হয়। পোল্যান্ড বেলারুশ সীমান্ত এলাকার এই সুড়ঙ্গটির উচ্চতা প্রায় 1.5 মিটার, যার প্রবেশপথ লুকানো ছিল বেলারুশ সীমান্ত এলাকা থেকে প্রায় 50 মিটার দূরের বনাঞ্চলে। বর্ডার গার্ড সার্ভিস বলছে, চলতি বছর এটি ছিল এই অঞ্চলের সন্ধান পাওয়া 4র্থ সুড়ঙ্গ। ট্রাম্প মাদুরোর কথার লড়াইয়ে জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিস্থিতি। মাদক পাচারকারীদের বিরুদ্ধে ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলেন, এই ধরনের কোনো হুমকির কাছে মাথা নত করবে না কারাকাস। এই উত্তেজনার মধ্যেই বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন, মাদুরো সরকারের শাসন ব্যবস্থা খুবই স্বল্পস্থায়ী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকেই ক্যারিবীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি অস্থিরতা বিরাজ করছে ভেনেজুয়েলার সঙ্গে। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প দাবি করেন, সমুদ্র পথে মাদক পাচার প্রায় 96% কমে গেছে। এ ধরনের অভূতপূর্ব সাফল্যের পর এবার কারাকাসে স্থল অভিযানের ঘোষণা দেন তিনি। বলেন, এই অভিযান শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে না, বরং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হবে। এক একটি মাদকবাহী নৌকা ধ্বংস করে আমরা প্রায় 25,000 যুক্তরাষ্ট্রের নাগরিকের জীবন বাঁচিয়েছি। আমরা সমুদ্রপথে আসা মাদকের 96% ধ্বংস করেছি। নৌপথের চেয়ে স্থলপথে হামলা করা আমাদের জন্য আরো সহজ। খুব শিগগিরই এটা বাস্তবায়িত হবে। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না। বলেন, ওয়াশিংটনের মিথ্যা চাপ, ব্ল্যাকমেইল আর হুমকি কারাকাসের ওপর কাজ করবে না। পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে পুয়ের্তো রিকোতে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। পন্সের মার্সিদিতা বিমানবন্দরে একটি CH-53 স্টেলিয়ন হেলিকপ্টারকে ওঠানামা ও কৌশল অনুশীলন করতে দেখা যায়। একই সঙ্গে পুয়ের্তো লাস আমেরিকাস উপকূলে অবস্থান নেয় মার্কিন নৌবাহিনীর 2টি সান আন্তোনিও শ্রেণীর অ্যাম্বিফিয়াস ট্রান্সপোর্ট ডক জাহাজ। আঞ্চলিক উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো নরওয়ের অসলো থেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মাদুরোর শাসন খুব শিগগিরই শেষ হবে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঝড় বাইরন। ধসে পড়েছে ঘর, দেয়াল ও তাঁবু। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। ঝড়ের আঘাতে মারা গেছেন অন্তত 14 জন। এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে প্রাণ গেছে 3 শিশুর। জাতিসংঘ বলছে, প্রায় 8 লাখ মানুষ তীব্র ঝুঁকিতে। এদিকে জানুয়ারিতে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার তাণ্ডব চালিয়েছে স্ট্রম বাইরন। ঝড়ের কারণে নতুন করে মৃত্যু, ক্ষুধা আর ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে লাখো মানুষকে। ভয়াবহ ঝড় ঠান্ডায় গেল 24 ঘন্টায় মারা গেছেন বেশ কয়েকজন। এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে মারা যায় 3 শিশু। আশ্রয়হীন, ক্লান্ত, ক্ষুধার্ত মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। স্ট্রম বাইরন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। জাতিসংঘের হিসাবে প্রায় 8 লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। দুর্যোগ মোকাবিলার মতো কোনো অবকাঠামো নেই উপত্যকাটিতে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক সংকট এখন চরমে। এদিকে লন্ডনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেন, গাজা পুনর্গঠনের খরচ শুধু ইসরায়েলের নয়, যে দেশগুলো তেল আবিবকে অস্ত্র দিয়েছে তাদেরও বহন করতে হবে। এই তালিকার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, আগামী মাসেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অনুমোদিত এই বাহিনীর নেতৃত্বে একজন মার্কিন 2 তারকা জেনারেল থাকার প্রস্তাব রয়েছে। এই বাহিনী হামাসকে সরাসরি আক্রমণ করবে না, এটি হবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দ্বিতীয় ধাপ। হোয়াইট হাউস বলছে, টেকসই শান্তি নিশ্চিতের জন্য নীরব পরিকল্পনা এরই মধ্যে শুরু হয়েছে। ওমান উপসাগরে চোরাই তেল বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের 18 জন নাবিক ছিলেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স। তাদের সবাইকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ওমান সাগরের উপকূলে জাহাজটিতে অভিযান চালানো হয়। ওই রুটে চলাচলের বৈধ কোনো কাগজপত্র ছিল না দাবি করে 60 লাখ লিটার চোরাচালান করা ডিজেল জব্দের কথা জানানো হয়। ট্যাঙ্কারটির নাম বা এটি কোন দেশের সে ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। তেহরানের দাবি, দেশটিতে খুচরা জ্বালানির দাম খুব কম। উপসাগরীয় এলাকায় তেল পাচার লাভজনক হওয়ায় এই ধরনের জাহাজ জব্দের ঘটনা প্রায়ই ঘটে।